প্রাইড অ্যান্ড প্রেজুডিস বাই জেন অস্টেন। ইংলিশে এসএলএসটি 2025-এর প্রস্তুতির এই ক্লাসে আমরা কভার করব জেন অস্টিনের লেখা বিখ্যাত নভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস, যেখানে আমি তোমাদের এই নভেলটি এবং নভেলিস্ট সম্পর্কে একটা ডিটেইল ওভারভিউ দেব, যা আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল হবে। আশা করি আজকের এই ক্লাসটা করার পরে এই নভেলটা নিয়ে তোমাদের কারোরই আর কোনো সমস্যা থাকবে না, এবং আজকের এই ক্লাসে এই নভেল এবং নভেলিস্ট সম্পর্কে সমস্ত তথ্যগুলি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, যেটা করার পরে নভেলটি লাইন বাই লাইন না পড়তে পারলেও তোমাদের এই নভেল থেকে আসা কোনো এমসিকিউ নিয়ে আর কোনো রকম অসুবিধে থাকবে না। প্রাইড অ্যান্ড প্রেজুডিসের এই ক্লাসে আমরা সমগ্র উপন্যাসটি নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী ক্লাসে আমি প্রাইড অ্যান্ড প্রেজুডিসের উপরে খুবই গুরুত্বপূর্ণ একটা মক টেস্ট কন্ডাক্ট করব। তাই ক্লাসগুলি কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই মন দিয়ে দেখবে। তো সরাসরি উপন্যাসটি নিয়ে আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে, এবং এসএলএসটি সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর এসএলএসটি সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। তো দেখো, আমাদের আজকের এই নভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস সম্পর্কে আলোচনা করার আগে এর লেখিকা বা ঔপন্যাসিক জেন অস্টিন সম্পর্কে কিছু বলে রাখি। জেন অস্টিন ছিলেন একজন বিখ্যাত ইংরেজি ঔপন্যাসিক, যিনি 1775 সালের 16ই ডিসেম্বর স্টিভেনটন, হ্যাম্পশায়ার, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন রেভারেন্ড জর্জ অস্টিন, এবং তিনি তার পরিবারের 8 জন সন্তানের মধ্যে ছিলেন 7 নম্বর সন্তান, যিনি পরিবারের দ্বিতীয় কন্যাও ছিলেন। তার বাবা এবং তার মা দুজনেই খুবই উচ্চ বংশ থেকে বিলং করতেন, এবং জেন অস্টিন তার পরিবারে তার বড় দিদি ক্যাসান্ড্রার সঙ্গে খুবই ক্লোজ ছিলেন। তিনি তার মূলত 6টা উপন্যাসের জন্য পরিচিত ছিলেন। তার উপন্যাসগুলো মূলত 1800 শতাব্দীর রিচ ম্যান বা জমিদারদের ওপর পরোক্ষভাবে সমালোচনা, ব্যাখ্যা এবং মন্তব্য নিয়ে রচিত। এছাড়াও তার উপন্যাসগুলোতে আমরা অনুকূল সামাজিক অবস্থান, অর্থনৈতিক নিরাপত্তার জন্য সেই সময়ে মেয়েদের বিয়ের ওপরে যে নির্ভরতা, সেইগুলোর অন্বেষণও আমরা দেখতে পাই। তার বাবা যেহেতু একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, তাই তিনি তার সন্তানদের মধ্যে শেখার প্রতি ভালোবাসাকে সবসময় উৎসাহিত করতেন। তাই জেন অস্টিনও ছোট থেকেই শেখার প্রতি খুবই উৎসাহী ছিলেন। এমনকি তার মা ক্যাসান্দ্রাও একজন দক্ষ ভদ্রমহিলা ছিলেন, যিনি অনেক কবিতা এবং গল্পও লিখেছিলেন। তার প্রাচীনতম লেখাগুলো ছিল 1787 সালের মধ্যে, এবং তারপরে তিনি 1793 সালের মধ্যে প্রচুর পরিমাণে আরও লেখালেখি করেছিলেন, যেটা তিনি 3টে পাণ্ডুলিপিতে বিভক্ত করে রেখেছিলেন, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড হিসেবে। এই পাণ্ডুলিপিগুলোতে অনেক পদ্য, ছোট উপন্যাস এবং অন্যান্য গদ্যও ছিল। তার প্রথম দিকের লেখাগুলিতে আমরা উচ্ছ্বসিত, উচ্চাকাঙ্ক্ষা, অমিতব্যয়িতা এই সমস্ত জিনিসগুলো দেখতে পেয়েছি। 1793 থেকে 94 মধ্যে তিনি লেডি সুসান নামে একটা ছোট এপিস্টোলারি নভেল লেখেন। এরপরে তার জীবদ্দশায় প্রকাশিত হয় তার প্রথম উপন্যাসগুলো সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি 1795 সালে। এরপরে তিনি 1796 সালের অক্টোবর থেকে 1797 সালের আগস্টের মধ্যে সম্পন্ন করেন আমাদের আজকের এই প্রেজেন্ট নভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস, যাকে তখন তিনি ফার্স্ট ইমপ্রেশন নামে টাইটেলটি দিয়েছিলেন, কিন্তু তখনও সেটা প্রকাশিত হয়নি। 1797 সালের নভেম্বরের দিকে যখন তার বাবা লন্ডনের এক প্রকাশকের কাছে এটিকে প্রকাশের জন্য প্রস্তাব করেছিলেন এবং চিঠি পাঠিয়েছিলেন, সেই প্রস্তাবটা কিন্তু সেই সময় প্রত্যাখ্যান হয়েছিল। এরপরে তিনি সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি শুরু করেন, তারপরে নর্দাঙ্গার অ্যাবে, যেগুলো প্রায় 1798 বা 99 সালের দিকে লেখা হয়েছিল, সম্ভবত সুসান শিরোনামে, এবং 1803 সালের দিকে এই সুসানের পাণ্ডুলিপি তিনি প্রকাশক রিচার্ড ক্রসবির কাছে 10 পাউন্ডে বিক্রি করে দিয়েছিলেন, এবং রিচার্ড ক্রসবি, যিনি এটা 10 পাউন্ডে কিনেছিলেন তাৎক্ষণিক প্রকাশনার জন্য, তিনি কিন্তু পরবর্তীকালে এটা কখনোই প্রকাশিত করেননি।
যদিও তিনি এটা প্রকাশনার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। তো সেই সময় স্টিভেনটন রেক্টরির জীবনযাত্রা জেন অস্টেনের ঔপন্যাসিক হিসেবে কাজ করার জন্য বেশ অনুকূল ছিল, কিন্তু এর পরে 1801 সাল নাগাদ এই অনুকূল অবস্থা আর ছিল না সেখানে। তখন তার বাবা জর্জ অস্টেন 70 বছর বয়সে স্ত্রী এবং কন্যাদের সাথে সেখান থেকে অবসর নেন এবং 8 বছর ধরে তার পরবর্তীতে জেনকে লন্ডনের বাথ, ক্লিফটন, ওয়ারউইকশায়ার এবং অবশেষে সাউদাম্পটনে পরপর অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করতে হয় এবং সঙ্গে আত্মীয়দের সাথে দেখা করার সেই অভিজ্ঞতাও তাকে সহ্য করতে হয়। এই সময় 1804 সালের দিকে তিনি শুরু করেন ওয়াটসনরা লেখা, কিন্তু এটা শীঘ্রই তিনি প্রত্যাখ্যান করেন, এই লেখাটি তিনি কমপ্লিট করেন না। 1804 সালে তার সবচেয়ে প্রিয় বন্ধু মিসেস অ্যান লেফ্রয় হঠাৎ মারা যান এবং 1805 সালের জানুয়ারিতে তার বাবা বাথেই মারা যান। অবশেষে 1809 সালে জেনের দাদা এডওয়ার্ড মা এবং বোনেদের জন্য স্টিভেনটনের খুব দূরে হ্যাম্পশায়ার এস্টেটের মধ্যে চাউটন নামক গ্রামে একটি বড় কুটির টাইপের বাড়ি বসবাসের জন্য প্রদান করতে সক্ষম হন। ফলে জেন এবং তার মা সেখানেই এসে বসবাস শুরু করে এবং সেখানে এসে তিনি প্রকাশনার জন্য সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এবং প্রাইড অ্যান্ড প্রেজুডিস প্রস্তুত করতে শুরু করেছিলেন। তার ভাই হেনরি তাকে এই বিষয়ে উৎসাহিত করেন এবং হেনরি প্রকাশকদের সাথে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে দিচ্ছিলেন যাতে জেনের এই নভেলগুলি প্রকাশিত হয়। তো এইভাবে তার ভাই হেনরি প্রায়শই প্রকাশকদের সাথে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে দিচ্ছিলেন জেনের নভেলগুলি প্রকাশনা নিয়ে। তো এইরকম চলতে থাকার 2 বছর পরে থমাস এগারটন সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি প্রকাশ করতে রাজি হন, যেটা 1811 সালে নভেম্বরে বে নামে প্রকাশিত হয়েছিল। জেন অস্টিন তাতে নিজের নাম প্রয়োগ করেননি এবং এটাই ছিল তার প্রকাশিত প্রথম নভেল। এবং ইতিমধ্যেই 1811 সালে অস্টেন ম্যানসফিল্ড পার্কও লেখা শুরু করেছিলেন, যা 1813 সালে তিনি কমপ্লিট করেছিলেন এবং 1814 সালে তিনি প্রকাশ করেছিলেন। এবং আমাদের এই প্রেজেন্ট টেক্সট প্রাইড অ্যান্ড প্রেজুডিস তিনি 1813 সালে প্রকাশ করেন, যদিও এটি তিনি অনেক আগেই লিখে ফেলেছিলেন। তো 1814 সাল নাগাদ তিনি একজন প্রতিষ্ঠিত লেখিকা, যদিও তিনি তার নাম বাইরে প্রচার করেননি, কারণ বেনামে তার সমস্ত উপন্যাস প্রকাশিত হয়েছিল। তো 1813 সালের জানুয়ারিতে যখন প্রাইড অ্যান্ড প্রেজুডিস প্রকাশ হয়েছিল, সেই বছরই শেষের দিকে প্রাইড অ্যান্ড প্রেজুডিস এবং সেন্স অ্যান্ড সেন্সিবিলিটির দ্বিতীয় সংস্করণও প্রকাশিত হয়েছিল এবং এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস সেই মরশুমের ফ্যাশনেবল উপন্যাস বলেও মনে করা হয়েছিল। এরপরে 1815 সালের ডিসেম্বরে প্রকাশিত হয় এমা। এরপরে 1816 সালে ম্যানসফিল্ড পার্কের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। প্রকাশক ছিলেন জন মারে। এই জন মারে ছিলেন লর্ড বায়রনের প্রকাশক। এরপরে মরণোত্তর প্রকাশিত হয়েছিল পারসুয়েশন নর্দাঙ্গার অ্যাবের সাথে 1817 সালের ডিসেম্বরে। তবে 1811 সালের পরের বছরগুলো তার জীবনের সবচেয়ে ফলপ্রসূ ছিল, কারণ এই সময় তার লেখাগুলো ব্যাপকভাবে রিডার্সদের দ্বারা পঠিত হয়েছিল এবং তিনি এর এই সমস্ত ভালো রিভিউ পেয়ে খুবই সন্তুষ্ট হয়েছিলেন। জীবনের শেষ 18 মাস ধরে অস্টেন লেখালেখিতে ব্যস্ত ছিলেন। 1816 সালের প্রথম দিকে তার মারাত্মক অসুস্থতার শুরুতে তিনি অ্যাকাউন্টিং টু হিন্টস ফ্রম ভ্যারিয়াস কোয়ার্টার্স নামে একটি উপন্যাসের ব্যঙ্গাত্মক পরিকল্পনা রচনা করছিলেন। 1816 সালের আগস্ট পর্যন্ত তিনি পারসুয়েশন নিয়েই ব্যস্ত ছিলেন এবং তিনি সুসান মানে নর্দাঙ্গার অ্যাবের পাণ্ডুলিপি আবারও তিনি দেখছিলেন সেই সময়। 1817 সালের জানুয়ারিতে তিনি শুরু করেন স্যান্ডিটন। স্বাস্থ্যকেন্দ্র এবং শারীরিক অসুস্থতার উপরে এটা একটা জোরালো এবং সেলফ স্যাটিরিক্যাল রাইটিং, আত্মবিদ্রুপাত্মক ব্যঙ্গ এটা। তো ইতিমধ্যে অস্টিনের স্বাস্থ্যের অবনতির কারণে এই উপন্যাসটি তিনি আর সম্পূর্ণ করতে পারেননি। তিনি ধরেই নিয়েছিলেন যে তিনি পিত্তরোগে ভুগছেন, তবে ডক্টর দেখানোর পরে তিনি জানতে পারেন যে তিনি অ্যাডিশন রোগে ভুগছেন এবং তার স্বাস্থ্যের অবস্থার অনেক ওঠানামা শুরু হয় এই সময়। ফলে এপ্রিল মাস নাগাদ তিনি তার উইল করে যান। তাকে একজন বিশেষজ্ঞ সার্জনের তত্ত্বাবধানে রাখা হয় উইনচেস্টারে। এরপরে 18 জুলাই এই বিখ্যাত উপন্যাসিক মারা যান এবং তার মারা যাওয়ার 6 দিন পরে তাকে উইনচেস্টার ক্যাথেড্রালে সমাধিস্থ করা হয়। বোঝা গিয়েছে তার সমস্ত লেখা তার ভাই হেনরি বিশ্বব্যাপী ঘোষণা করেছিলেন। আধুনিক বিশ্বে রিজেন্সি সমাজের উত্থানের ইতিহাসবিদ হিসেবে জেন অস্টেনের উপলব্ধি করার কোনো সুযোগ ছিল না সেই সময়ে, কারণ তার জীবদ্দশায় তার কৃতিত্বের প্রকৃত পুরস্কার তিনি পাননি। তবে 1816 সালের মার্চ মাসে কোয়ার্টারলি রিভিউতে স্যার ওয়াল্টার স্কট
তার লেখা উপন্যাস এমার পর্যালোচনা করেন, যেখানে তিনি এই লেখিকাকে আধুনিক উপন্যাসের একজন দক্ষ প্রবক্তা হিসেবে প্রশংসা করেছিলেন। তার মৃত্যুর পরও দীর্ঘকাল ধরে এটি উল্লেখযোগ্য একটি প্রবন্ধ ছিল। তো আশা করি জেন অস্টিন সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হয়েছে। তো এরপরে আমরা আমাদের এই প্রেজেন্ট নভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব। প্রাইড অ্যান্ড প্রেজুডিস হলো জেন অস্টিনের দ্বিতীয় প্রকাশিত তৃতীয় লেখা নভেল, মানে প্রকাশের দিক থেকে এটি দ্বিতীয় প্রকাশিত এবং লেখার দিক থেকে এটি তার ৩ নম্বর নভেল ছিল, যেটা তিনি ২০ থেকে ২১ বছর বয়সেই লিখে ফেলেছিলেন এবং পরে ১৮১৩ সালে এটা গিয়ে প্রকাশ হয়েছিল। প্রথমে এই উপন্যাসটির শিরোনাম অন্য ছিল, ফার্স্ট ইমপ্রেশন। এই বইটি এই উপন্যাসের যে মুখ্য চরিত্র এলিজাবেথ বেনেটের চরিত্র বিকাশের উপর ভিত্তি করে লেখা হয়েছে। উপন্যাসটি মূলত বেনামে প্রকাশিত হয়েছিল, যেমন অস্টিনের সমস্ত উপন্যাসগুলি হয়ে থাকে, তবে সেখানে তার প্রথম প্রকাশিত উপন্যাস, মানে যেটা সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, সেখানে একজন মহিলার লেখা বলে উপস্থাপন করা হয়েছিল। তাই এই নভেলটা যখন প্রকাশ করা হয়ে থাকে তখন এই নভেলটার প্রকাশকের নাম হিসেবে বলা হয়েছিল যে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটির লেখক। এই নভেলটি অস্টিনকে একজন লেখক হিসেবে আরও দৃঢ় করে, যদিও বেনামে, কারণ নাম দিয়ে তিনি প্রকাশ করেননি। ১৭৯৬ সালে তিনি তার ভাই এডওয়ার্ড এবং তার স্ত্রীর সাথে কেন্টের গুডনেস্টোন পার্কে থাকার পরে অস্টিন এই উপন্যাসটি লেখা শুরু করেন। তাই বলা হয়ে থাকে ১৭৯৬ সালের অক্টোবর থেকে ১৭৯৭ সালের আগস্টের মধ্যে এটা লেখা হয়েছিল এবং ১৭৯৭ সালের ১ নভেম্বর অস্টিনের বাবা লন্ডনের বই বিক্রেতা থমাস ক্যাডেলের কাছে একটি চিঠি পাঠান, যাতে তিনি জানতে চান যে তার মেয়ের এই পাণ্ডুলিপিটি দেখার ব্যাপারে তার কোনো আগ্রহ আছে কিনা এবং সে এটি প্রকাশ করতে রাজি কিনা। কিন্তু সেই চিঠি প্রত্যাখ্যিত হয় এবং ডাকযোগে তার প্রস্তাবটা ফিরে আসে। প্রথমত তিনি এই নভেলটির নাম লিখেছিলেন ফার্স্ট ইমপ্রেশন, কিন্তু ১৮১১ থেকে ১৮১২ সালের মধ্যে অস্টিন এই ফার্স্ট ইমপ্রেশনের যে পাণ্ডুলিপি সেটাতে অনেক সংশোধন এনেছিলেন। এই পাণ্ডুলিপির কোনো কিছুই আর অবশিষ্ট ছিল না। উপন্যাসের প্রথম খসড়াটা শুধু অনুমান হিসেবেই থেকে যায়। পরবর্তী খসড়াতে প্রচুর সংখ্যক অক্ষরের উপস্থিতি দেখে ধারণা করা হয় যে ফার্স্ট ইমপ্রেশনটা হয়তো একটা এপিস্টোলারি নভেল ছিল, বা যেই উপন্যাসগুলি চিঠির ওপরে ভিত্তি করে রচিত। তো ১৮১১ থেকে ১২ সাল নাগাদ তিনি এর নাম পরিবর্তন করেন। এর নাম তিনি রাখেন প্রাইড অ্যান্ড প্রেজুডিস, যখন তিনি থমাস এগারটনের কাছে এর পাণ্ডুলিপি প্রকাশের যে সত্য সেটা ১১০ পাউন্ডে বিক্রি করেন। তবে ফার্স্ট ইমপ্রেশন থেকে প্রাইড অ্যান্ড প্রেজুডিস এই নামের যে পরিবর্তন, এটার পেছনে কারণ হলো, মনে করা হয় এই উপন্যাসটির নাম পরিবর্তন করার সময় অস্টিন সম্ভবত ফ্যানি বার্নির সিসিলিয়ার শেষ অধ্যায় প্রাইড অ্যান্ড প্রেজুডিস নামে যে সংক্ষেপিত অধ্যায়, সেটা তিনি সেই সময় অধ্যয়ন করছিলেন বা সেটা নিয়ে তিনি সেই সময় চিন্তা করছিলেন, যেখানে একটি বাক্যাংশ বা ফ্রেজ ছিল প্রাইড অ্যান্ড প্রেজুডিস নামে এবং সেটা সেখানে ৩ বার বড় বড় অক্ষরে লেখা ছিল। সম্ভবত এইটা তিনি অধ্যয়ন করার পরে তার এই নভেলের নামকরণ তিনি চেঞ্জ করেন ফার্স্ট ইমপ্রেশন থেকে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এছাড়াও বলা হয় যে ইতিমধ্যে যেহেতু এই নভেলটা অনেক আগে লেখা, ১৭৯৬ থেকে ৯৭ সময়, এবং প্রকাশিত হয়েছিল ১৮১৩, তো এই দীর্ঘ সময়ের মধ্যে এই নামে আরও ২টো নভেল অলরেডি রচনা হয়ে গিয়েছিল এবং প্রকাশিতও হয়ে গিয়েছিল। সেটা হলো মার্গারেট হলফোর্ডের একটি উপন্যাস এবং হোরেস স্মিথের একটি কৌতুক। তো এই দুটি রচনা অলরেডি এই ফার্স্ট ইমপ্রেশন নামে প্রকাশিত হয়ে যাওয়ার কারণেও হয়তো তিনি তার নভেলের নাম চেঞ্জ করে ফ্যানি ব্রাউনের সিসিলিয়ার সেই শেষ অধ্যায়ের যে নাম প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেই যে বাক্যাংশ থেকে তিনি এই নামটি গ্রহণ করে তার নভেলের নতুন নামকরণ করেন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। থিমের দিক থেকে দেখতে গেলে এই নভেলটির থিম ছিল প্রাইড, প্রেজুডিস, ম্যারেজ, ক্লাস, সেলফ অ্যাওয়ারনেস, এই সমস্ত কিছু। অস্টিনের বেশিরভাগ কাজই তরুণদের চরিত্র এবং নৈতিকতা বিকাশের জন্য পরিবেশ এবং লালন পালনের ওপরে গুরুত্ব অর্পণ করে লেখা। আর অস্টিনের কাজের আরও একটি সাধারণ বিষয় হলো অকার্যকর পিতামাতা, মানে পিতামাতার গাইডেন্স না থাকলে সন্তান যে বিপথে যেতে পারে, তার চিন্তাধারা, তার নৈতিকতা, চরিত্র বিকাশেও যে তার প্রভাব থাকতে পারে, সেটা তিনি দেখিয়েছিলেন। যেমনটা এই উপন্যাসের লিডিয়া চরিত্রটার ক্ষেত্রে দেখা গিয়েছিল, যে নৈতিক বিচার বুদ্ধির অভাবের জন্য, মানে লিডিয়ার নৈতিক বিচার বুদ্ধির অভাবের জন্য জেন অস্টিন কিন্তু ইনডাইরেক্টলি মিস্টার এবং মিসেস বেনেটকে বা তার পিতামাতার
ব্যর্থতাকেই তিনি দায়ী করেছেন। সেটিংয়ের দিক থেকে এই নভেলটি আর্লি 18th সেঞ্চুরি রুরাল ইংল্যান্ডে সেট হয়েছে, যেখানে আপার মিডল ক্লাস সোসাইটি সম্পর্কে দেখানো হয়েছে। স্টাইলের দিক থেকে উইটি, আয়রনিক, রিয়েলিস্টিক ক্যারেক্টার ফোকাস রয়েছে এখানে। এর স্ট্রাকচার হচ্ছে ট্র্যাডিশনাল প্লট আর্ক, ক্যারেক্টার ডেভেলপমেন্ট ড্রাইভেন। টোনের দিক থেকে স্যাটিরিক্যাল, রোমান্টিক এবং রিফ্লেকটিভ টোন আমরা দেখতে পাই। পয়েন্ট অফ ভিউ, এটা হচ্ছে থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে লেখা। এই নভেল বা এই উপন্যাসের ভাষা ক্লিয়ার, আয়রনিক, ফর্মাল। এবং ফর্মের দিক থেকে এটা হচ্ছে নভেল অফ ম্যানার্স বা কমেডি অফ ম্যানার্স বা বিল্ডাংস রোমানও আমরা কিছু অর্থে বলতে পারি এটাকে। এই উপন্যাসের ক্যারেক্টারগুলির মধ্যে আমরা মূলত বেনেট ফ্যামিলিতে পাবো এলিজাবেথ বেনেট, তার বাবা এবং মা মিস্টার এবং মিসেস বেনেট, তার দিদি জেন, তার বোন লিডিয়া, মেরি, এদের নাম পাবো। এবং বিংলে ফ্যামিলিতে আমরা দেখতে পাবো মিস্টার চার্লস বিংলে, তার বিবাহিত বোন লুইসা হার্স্ট এবং তার স্বামী মিস্টার হার্স্টকে, এবং তার আনম্যারিড বোন ক্যারোলিনকে, এবং তার বন্ধু বা কাজিন মিস্টার ডার্সিকে দেখতে পাবো, যে বিংলের থেকে আরও দ্বিগুণ বড় লোক, অহংকারী এবং একাকী। অন্যদিকে বিংলে ছিল বন্ধুত্বপূর্ণ এবং হাসি খুশি। ডার্সির ফ্যামিলিতে থাকে ডার্সি এবং তার 15 বছর বয়সী ছোট বোন জর্জিয়ানা। এছাড়াও আমরা দেখতে পাবো মিস্টার কলিন্সকে। মিস্টার কলিন্স হচ্ছে মিস্টার বেনেটের সম্পদের উত্তরাধিকারী, কারণ সেই সময়ের ইংল্যান্ডের সমাজ ব্যবস্থায় মেয়েদের কোনো সম্পদ মালিকানা ছিল না। সম্পদের মালিকানা পরিবারের জ্যেষ্ঠ পুত্রের কাছে বা ছেলের কাছেই হস্তান্তরিত হতো। ফলে যেহেতু বেনেট ফ্যামিলিতে কোনো ছেলে উত্তরাধিকারী ছিল না, তাই তার সম্পত্তি মানে মিস্টার বেনেটের সম্পত্তি মানে এলিজাবেথের বাবার সম্পত্তি ডিরেক্টলি যাওয়ার কথা ছিল মিস্টার কলিন্সকে, যদি মিস্টার কলিন্স তার কোনো একটা মেয়েকে বিয়ে করতে পারেন। মিস্টার কলিন্স সেই হিসেবে এলিজাবেথের প্রতি চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন। তো মিস্টার কলিন্সকে দেখতে পাবো, যিনি পরবর্তীকালে এলিজাবেথের বন্ধু চার্লট লুকাসকে বিয়ে করেন। এছাড়াও আমরা পাবো লেডি ক্যাথরিন ডি বোককে, যে কিনা মিস্টার ডার্সির আন্ট, এবং তার মেয়ের চরিত্রে দেখতে পাবো অ্যানিকে। এছাড়া দেখতে পাবো মিস্টার উইকহামের চরিত্রকে, মিস্টার ফিজ উইলিয়ামের চরিত্রকে। তো এই সমস্ত চরিত্রগুলো আমরা এই উপন্যাসে দেখতে পাবো। তো এই উপন্যাসের সমস্ত ঘটনাচক্র হার্টফোর্ডশায়ার, ডার্বিশায়ার, কেন্ট, লন্ডন এই সমস্ত জায়গার মধ্যে সীমাবদ্ধ। তো এই উপন্যাসে আমরা দেখতে পাবো 19 শতকের গোড়ার দিকে বেনেট পরিবার ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের মেরিটন গ্রামের কাছে অবস্থিত তাদের একটা এস্টেট লাংবোর্নে বসবাস করত। কারা? এলিজাবেথ বেনেটের ফ্যামিলি। মিস্টার এবং মিসেস বেনেটের 5 জন মেয়ে ছিল, 5 ডটার্স। মিসেস বেনেটের সবচেয়ে বড় ইচ্ছে ছিল তার 5 মেয়ের বিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা, যেটা সেই সময়কার নারীদের সব থেকে বড় দুশ্চিন্তা, কারণ সেই সময় নারীদের কোনো সম্পদের মালিকানা ছিল না। অতএব একজন যোগ্য সুপুরুষ এবং তার জন্য খরচ করতে সামর্থ্য ছেলে খুঁজে পেয়ে তাকে বিয়ে করাই ছিল একমাত্র যেন সেই সোসাইটির মেয়েদের লক্ষ্য, যেন তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এটাই খুবই প্রয়োজনীয়। তো মিসেস বেনেটও তাই তার মেয়েদের জন্য এই ইচ্ছেটাই পোষণ করেছিলেন। তো তাদের প্রতিবেশী নেদারফিল্ড এস্টেটে ভাড়া নিয়ে আসেন মিস্টার বিংলে। মিস্টার বিংলে অবিবাহিত, তিনি বেশ হাসি খুশি বন্ধুত্ব স্বভাবের একজন মানুষ। তো তিনি এসে প্রতিবেশী নেদারফিল্ড এস্টেট ভাড়া নিয়ে থাকার ফলে মিসেস বেনেটের মনে একটা আশা জাগে, হয়তো কোনো একটা মেয়েকে তিনি এই ভদ্রলোককে বিয়ে দিয়ে নিশ্চিত হবেন তার ভাগ্য সুনিশ্চিত করতে। কারণ এই উপন্যাসের শুরুর বাক্যতে সেরকমই বলা হয়েছিল, সেই যে বিখ্যাত লাইন, ইট ইজ ইউনিভার্সালি অ্যাকনলেজড দ্যাট। তো এক পর্যায়ে গিয়ে এই উপন্যাসে নেদারফিল্ডের একটা পার্টিতে বেনেটের সাথে বিংলের পরিবারের পরিচয় হয়, যার মধ্যে মিস্টার বিংলে তার 2 অবিবাহিত বোন ক্যারোলিন এবং মিস্টার হার্টসের সাথে বিবাহিত লুইসা এবং তার যে পারিবারিক ঘনিষ্ঠ বন্ধু মিস্টার ডার্বির সাথে তিনি ওই পার্টিতে গিয়ে উপস্থিত হন। মিস্টার বিংলের বন্ধুত্বপূর্ণ এবং হাসি খুশি আচরণ অতিথিদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। তিনি মিস্টার এবং মিসেস বেনেটের জ্যেষ্ঠ কন্যা জেনের প্রতি আগ্রহ দেখান, কিন্তু অন্যদিকে বিংলের থেকে দ্বিগুণ বড় লোক মিস্টার ডার্সি খুবই অহংকারী একটা মানুষ হিসেবে দেখানো হয় এই উপন্যাসে, এবং একাকী তিনি, কারোর সাথে খুব একটা কথা বলা তিনি পছন্দ করেন না, গর্ব অহংকার নিয়ে নিজের মধ্যেই তিনি থাকেন। ফলে এলিজাবেথ তাকে একটু অপছন্দ করে, জেনের বোন এলিজাবেথ তাকে যেন তার এই ক্লাস কনসিয়াসনেস দেখে, তার এই অহংকার, কারোর সাথে মিশতে না চাওয়া দেখে তাকে অপছন্দ করেন, এবং এই নভেলে তাকে নির্দিষ্টভাবে যেন একটা গর্বিত অহংকারী একাকী লোক হিসেবে দেখানো হয়। তিনি এলিজাবেথের সাথে সেই পার্টিতে নাচতে অস্বীকার করে দেন, কারণ নাকি এলিজাবেথ যথেষ্ট সুদর্শন নয়।
এবং বিংলের সাথে এই বিষয়ে তিনি রসিকতা করেন। ফলে এলিজাবেথ খুবই ক্রুদ্ধ হয় এবং তার প্রতি একটা কঠোর মনোভাব তার মনে গেঁথে যায়। যদিও ডার্সি কিন্তু গোপনে গোপনে এলিজাবেথের প্রতি আকর্ষিত হতে শুরু করে, কারণ তারা বহুবার সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে একে অপরের সাথে দেখা করতে থাকেন এবং প্রত্যেকবার এই দেখা করার ফলে এলিজাবেথের বুদ্ধি, তার স্পষ্টভাষিতা, এই সমস্ত কিছুর প্রতি ডার্সি যেন ধীরে ধীরে আকৃষ্ট হতে থাকেন। তিনি এলিজাবেথের বুদ্ধি এবং স্পষ্টভাষীর প্রশংসা করেন, কিন্তু অপরদিকে এলিজাবেথ কিন্তু ডার্সির প্রতি তার মনে এর ঠিক বিপরীতটাই পোষণ করে রেখেছেন। যেহেতু ডার্সি তার সাথে তার বাহ্যিক সৌন্দর্য বিচার করে নাচতে সেই বল পার্টিতে অস্বীকার করেছিল প্রথমবারে। তো এলিজাবেথ বেনেট ফ্যামিলির এস্টেটের উত্তরাধিকারী মিস্টার কলিন্স তার যে গার্ডিয়ান ক্যারেক্টার লেডি ক্যাথরিন ডি বার্গের পরামর্শে এই ফ্যামিলির 5 জন মেয়ের মধ্যে একজনকে নিজের স্ত্রী হিসেবে বিবেচিত করার জন্য সেই উদ্দেশ্যে পাড়ি দেন। তিনি বেনেট ফ্যামিলির সাথে দেখা করেন এবং তিনি যার পরামর্শে এগুলো করছিলেন সেই লেডি ক্যাথরিন ডি বার্গ তিনি ডার্সির কিন্তু আন্ট হন এবং তার পরামর্শে তিনি এলিজাবেথকে অনুসরণ করেন তাকে বিয়ে করে এই এস্টেটের উত্তরাধিকারী হওয়ার জন্য। এরপরে প্রবেশ ঘটে জর্জ উইকহ্যামের। সে সেনা কর্মকর্তা ছিল। তিনি বেনেটের পরিবারের সাথে দেখা করেন এবং তিনি এলিজাবেথকে আত্মবিশ্বাসের সাথে বলেন যে মিস্টার ডার্সি অতীতে তার সাথে খুবই খারাপ আচরণ করেছিল। মিস্টার ডার্সি একটা খারাপ লোক এবং মিস্টার ডার্সিকে যেহেতু এলিজাবেথ আগে থেকেই অপছন্দ করত, ফলে উইকহ্যামকে তিনি বিশ্বাস করতে বাধ্য হন এবং পরবর্তীতে যখন বাধ্য হয়ে এলিজাবেথ মিস্টার ডার্সির সাথে একটা বল পার্টিতে ডান্সে অংশগ্রহণ করেন, সেই সময় তারা দেখেন যে মিসেস বেনেট ইঙ্গিত দিচ্ছে যে জেন এবং বিংলের শীঘ্রই বাগদান হবে, কিন্তু মিস্টার ডার্সি এর বিরুদ্ধে কথা বলে। অপরদিকে দেখা যায় মিস্টার কলিন্স এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু এলিজাবেথ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ফলে এলিজাবেথের মা খুবই ক্ষুব্ধ হন, কিন্তু বাবা স্বস্তি পান। মিস্টার কলিন্স এলিজাবেথের দ্বারা রিজেক্টেড হয়ে এলিজাবেথের বন্ধু শার্লেট লুকাসকে বিয়ের প্রস্তাব দেন এবং পরবর্তীকালে তারা একসাথে আবদ্ধও হন। অন্যদিকে মিসেস বেনেটের এরকম একটা ইঙ্গিত শুনে যে জেনের সাথে বিংলের বাগদান হবে, এনগেজমেন্ট হবে, এই বিয়েতে অসম্মতি জানিয়ে মিস্টার ডার্সি লন্ডনে গিয়ে বিংলের বোনেদের কাছে এই কথাটি বলেন এবং বিংলেকে নেদারফিল্ডে আর ফিরে যেতে না দেওয়ার চেষ্টা করেন। ফলে এদিকে জেনের মন ভেঙে যায় এবং জেন লন্ডনে তার আন্ট এবং আঙ্কেল মিস্টার এবং মিসেস গার্ডিনারের সাথে দেখা করে মন ভালো করতে যায়। অন্যদিকে মিস্টার ডার্সির প্রতি এলিজাবেথের ঘৃণা বেড়ে যায় এই কথাটা শুনে যে তিনি জেন এবং বিংলের এই এনগেজমেন্ট স্বেচ্ছায় ভেঙে দিয়েছেন, মিস্টার বিংলেকে জেনের থেকে তিনি দূরে করে দিয়েছেন। ফলে এলিজাবেথের ঘৃণা ডার্সির প্রতি আরও বেড়ে যায়। তিনি এটাই সন্দেহ করেন যে ডার্সি এর পেছনে দায়ী। পরবর্তীতে স্প্রিং সিজনে যখন এলিজাবেথ কেন্টে শার্লেট এবং মিস্টার কলিন্সের সাথে দেখা করতে যান, তখন লেডি ক্যাথরিন ডি বার্গ তাদেরকে তার বাড়িতে আমন্ত্রণ করেন রোজিংস পার্কে এবং সেই রোজিংস পার্কেই ক্যাথরিন ডি বার্গের বাড়িতেই মিস্টার ডার্সি এবং তার কাজিন কর্নেল ফিজ উইলিয়ামও উপস্থিত হয়। এলিজাবেথও জানতো না সেখানে ডার্সি আসবে, ডার্সিও জানতো না এলিজাবেথ আসবে। ফলে সেখানে সবাই একসাথে উপস্থিত হয় এবং ফিজ উইলিয়াম সেখানে এলিজাবেথকে জানান কিভাবে তার কাজিন মিস্টার ডার্সি তার বন্ধু বিংলেকে একটি অবাঞ্ছিত বিয়ের হাত থেকে বাঁচিয়ে নিয়েছেন। ফলে এলিজাবেথ বুঝতে পারেন যে তার দিদির এই এনগেজমেন্ট আটকানোর পেছনে একমাত্র মিস্টার ডার্সি দায়ী। কিন্তু অন্যদিকে ডার্সি এলিজাবেথের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে তাকে প্রস্তাব দেন ভালোবাসার এবং বিবাহের। তিনি তাকে প্রস্তাব দেন যে কম সামাজিক যোগ্যতা থাকা সত্ত্বেও তার প্রতি তিনি আকৃষ্ট। মিস্টার ডার্সির আগ্রহ সম্পর্কে এলিজাবেথ আগে জানতেন না, তাই তিনি অবাক হন যে এই মানুষটি এত শত্রুতা করে সে আবার তাকে কি করে প্রেম নিবেদন করতে পারে। তাই তিনি রাগে তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং জানিয়ে দেন তিনি এমন একজনকে কখনোই ভালোবাসতে পারবেন না যে তার বোনকে এতটা দুঃখ দিয়েছে, যে তার বোনের বিয়ে এবং এনগেজমেন্ট ভাঙার কারণ, এবং তিনি ডার্সির সাথে খারাপ আচরণ করেন এবং তিনি উইকহ্যামের সাথে ডার্সির যে অন্যায় আচরণ সেটারও অভিযোগ করেন ডার্সিকে। ডার্সি এগুলো শোনে, জেনের বিচ্ছেদের কথা শুনে তিনি কিছু বলেন না, কিন্তু উইকহ্যামের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন যে উইকহ্যাম ভালো ব্যক্তি নয়, সে যেগুলো বলেছে সেগুলো আদৌ ঠিক কথা নয়। এবং পরের দিন তিনি এলিজাবেথকে একটি চিঠি লিখে জানান যে উইকহ্যাম একটি দুষ্ট লোক, সে তার 15 বছর বয়সী বোন জর্জিয়ানাকে যৌতুকের জন্য বিয়ে করে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল, সে মোটেও ভালো লোক নয় এবং বিংলের সাথে জেনের
এই যে এনগেজমেন্ট, সেটার পেছনেও তিনি তার অসম্মতি প্রদর্শন করেছিলেন, কারণ তিনি ফিল করেছিলেন যে বিংলের ফ্যামিলি জেনকে কখনোই মন থেকে ভালোবাসে না। তাই তিনি এই সামঞ্জস্য যাতে বজায় থাকে তাই এই জিনিসে অসম্মতি জানিয়েছিলেন। তিনি কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো কিছুই করেননি। ফলে তার এই লেটার পড়ার পরে এলিজাবেথ তার ভুল বুঝতে পারে। সে নিজের পক্ষপাতিত্বের জন্য ডার্সির প্রতি লজ্জিত হয় এবং কয়েক মাস পরে এলিজাবেথ যখন গার্ডিনারদের সাথে ডার্বিশায়ার সফরে যান, তখন তার আঙ্কেল এবং আন্ট গার্ডিনারের রিকোয়েস্টে তিনি পেম্বারলি এস্টেট, মানে যেটা ডার্সির থাকার জায়গা, সেখানে যান সেটা ভিজিট করতে। মিস্টার এবং মিসেস গার্ডিনার বলেন যে ডার্সি এই সময় বাড়িতে না থাকার সম্ভাবনা রয়েছে, ফলে সেই সুযোগে তিনি পেম্বারলি এস্টেট পরিদর্শন করতে যেতে পারেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে ডার্সি সেই সময় ফিরে আসেন। তখন এলিজাবেথ এবং গার্ডিনার্সের প্রতি তিনি অত্যন্ত ভালো ব্যবহার করেন। এলিজাবেথ ডার্সির এই আচরণে অবাক হন এবং ভালোবাসেন, কারণ সে ভেবেছিল যে ডার্সির প্রতি তিনি যে খারাপ ব্যবহারটা করেছিলেন শেষবার, তার ফলে হয়তো ডার্সি আর ভালো আচরণ করবে না। কিন্তু ডার্সির আচরণ দেখে তিনি অবাক হন, তাকে ভালোবাসতে শুরু করেন, এমনকি তার প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য অনুশোচনাও করেন। কিন্তু সেই সময় খবর আসে যে তার ছোট বোন লিডিয়া উইকহ্যামের সাথে পালিয়ে গিয়েছে। এই খবর শুনে মিস্টার ডার্সিকে এটা বলে তিনি তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যান এবং এরপরে বেশ একটা জটিল অবস্থার পরে উইকহ্যাম লিডিয়াকে বিয়ে করতে রাজি হন এবং এই সমস্ত কিছুর পেছনে ডার্সি ছিলেন প্রধান উদ্যোক্তা। এটা পরবর্তীকালে এলিজাবেথের কাছে প্রকাশ হয় এবং এলিজাবেথ ডার্সিকে একটা মহান ব্যক্তি হিসেবে তার মনে স্থান দেন এবং অনেক বোঝাপড়ার পরে শেষমেশ মিস্টার বিংলে এবং মিস্টার ডার্সি নেদারফিল্ড পার্কে ফিরে আসেন, যেখানে মিস্টার বিংলে আবারও জেনকে প্রস্তাব দেন এবং জেন সেই প্রস্তাব গ্রহণ করে সানন্দে। এবং লেডি ক্যাথরিন ডি বগ, যে কিনা ডার্সির আন্ট, তিনি সেই সময় শুনতে পেয়ে যে এলিজাবেথ ডার্সিকে বিয়ে করতে চান, তিনি এলিজাবেথের সাথে দেখা করে তিনি বলেন যে ডার্সি যদি এতে রাজিও থাকে তিনি কখনো এতে সম্মতি প্রদান করবেন না, কারণ ডার্সির মা যখন বেঁচে ছিলেন, ডার্সির মা এবং তিনি দুজনেই এটা আগে থেকে ঠিক করেছিলেন যে তার মেয়ে অ্যানের সাথে ডার্সির বিয়ে হবে। ফলে তিনি কখনোই এলিজাবেথের সাথে ডার্সির এই বিয়েতে সম্মতি দেবেন না এবং তাই তিনি এলিজাবেথকে বলেন যে তিনি যেন ডার্সি প্রস্তাব দিলেও কখনো যেন এটা না গ্রহণ করেন। এলিজাবেথ এতে খুবই ক্রুদ্ধ হন এবং তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ফলে এলিজাবেথের এই আচরণ দেখে ক্যাথরিন ডি বগ ডার্সির কাছে গিয়ে এলিজাবেথের এই প্রতিক্রিয়া যখন তার কাছে ক্ষুব্ধ হয়ে বলেন, তখন আন্টের কাছ থেকে এলিজাবেথের এই রিয়াকশন শুনে মিস্টার ডার্সি মনে মনে বুঝে যান যে এলিজাবেথও তাকে বোধহয় মন থেকে ভালোবাসে। ফলে তিনি আবারও ঘুরে এলিজাবেথকে প্রস্তাব দেন এবং শেষমেশ সেই প্রস্তাব গৃহীত হয় এলিজাবেথের দ্বারা এবং এখানেই এই উপন্যাসের একটা সুখকর সমাপ্তি ঘটে। তো আশা করি প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর লেখিকা এবং এর সমস্ত কিছু সম্পর্কে একটা ওভারঅল ধারণা তোমাদেরকে দিতে পেরেছি। আশা করি কারো কোথাও অসুবিধে হয়নি নভেলটা বোঝাতে এবং এর সমস্ত লিটারারি এলিমেন্টসগুলো এবং রাইটিং, পাবলিকেশন, টাইটেল টেকেন ফ্রম, এই সমস্ত কিছু তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমাদের এই ওভারভিউটা আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই হেল্প করবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। এর পরের ক্লাসে আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিসের ওপরে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে নেব। এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।